অটিজম আক্রান্তরাও সমাজকে অনেক কিছু দিতে পারে বললেন প্রধানমন্ত্রী। অভিভাবকহীন প্রতিবন্ধীদের সব ধরনের দায়িত্ব নেয়ার ঘোষণা। চট্টগ্রাম অঞ্চলে ইউপি নির্বাচনের মাঝপথ থেকে সরে দাঁড়ানোর জন্য সরকার ও কমিশনকে দুষছে বিএনপি। ভরাডুবির লজ্জা থেকে বাঁচতেই দলটির অবস্থান, মন্তব্য আওয়ামী লীগের। তনু হত্যার বিচার দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ অব্যাহত। পুরনো আইন দিয়ে এসব হত্যা মামলার তদন্ত নিয়ে সংশয় প্রকাশ প্রধান বিচারপতির। হাজারীবাগে কাঁচা চামড়া ঢুকতে দেওয়া হবে না জানালেন শিল্পমন্ত্রী। সাভারে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার নির্মাণ কাজ বন্ধ থাকায় কাঁচা চামড়া নষ্ট হওয়ার আশঙ্কা। এবং ফান্ডে ঘাটতি থাকায় পেনশনের টাকা পাচ্ছেন না বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। নিদারুণ কষ্টে কাটাচ্ছেন অবসর। টাকাটা পাইলে আমাদের এই ওনার রোগের ট্রিটমেন্টটা হইতো আর কি। এই বৃদ্ধ বয়সে নাই চাকরি, ওষুধ খানো নাই ব্যবস্থা, এখন আমরা না খেয়ে মরতে হবে। বাংলা সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি কামরুজ্জামান মামুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিবন্ধীদের দায়িত্ব নেবে রাষ্ট্র। বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, অভিভাবকদের অবর্তমানে প্রতিবন্ধীদের প্রতিপালনে যেন ভালোভাবে হয় সেজন্য আলাদা ট্রাস্টি করা হবে। তিনি বলেন, এমন ব্যবস্থা করা হবে যাতে সরকার পরিবর্তন হলেও প্রতিবন্ধীদের প্রতিপালন বন্ধ না হয়। কল্পমগ্নতা বা অটিজম যা মানুষের একটি অনাকাঙ্ক্ষিত বৈচিত্র্য। এটি মস্তিষ্কের বিকাশজনিত সমস্যা, কোনো ব্যাধি নয়। আন্তর্জাতিক তথ্য উপাত্ত মতে গত কয়েক বছরের ব্যবধানে বিশ্বে অটিজম আক্রান্ত শিশুর হার বেড়েছে 30% বেশি। বাংলাদেশেও এই পরিস্থিতি উদ্বেগজনক। তবে নিয়মিত সঠিক পরিচর্যায় অটিজম নিয়ন্ত্রণে আনা যায় অনেকটা। প্রতিবন্ধী বা অটিস্টিক থাকলে ঢাকায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রতিবন্ধীদের সুরক্ষায় আলাদা আইন করেছে সরকার। তিনি বলেন, অটিজম আক্রান্ত শিশুদের পরিচর্যার জন্য দেশের প্রত্যেক জেলা উপজেলায় অটিজম শনাক্তকরণ ও পরিচর্যা কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের। সবথেকে বেশি কষ্ট তো মাই দেখাশোনা করে, কিন্তু সেই মা বাবা যখন থাকবে না তখন এদের কি হবে? তাদেরকে রাখা এবং তাদের প্রতিপালন করার ব্যবস্থা এটা রাষ্ট্রেরও একটা কর্তব্য। আমরা ফাউন্ডেশন করে, ট্রাস্ট ফান্ড করে এমন ভাবে করতে চাই যে ভবিষ্যতে আর যেন কখনো সরকার পরিবর্তন হলে কেউ যেন এটা বন্ধ করতে না পারে, একটা স্থায়ী ব্যবস্থা আমরা করে দিয়ে যেতে চাই। শেখ হাসিনা বলেন, সুযোগ পেলে আন্তর্জাতিকভাবে দেশের জন্য সম্মান বয়ে এনেছে প্রতিবন্ধীরা। তাই তাদের সুপ্ত প্রতিভা বিকাশে সব সুযোগ নিশ্চিত করার তাগিদ দেন তিনি। আলবার্ট আইনস্টাইন, ডারউইন, নিউটন এরা কিন্তু সকলেই অটিজমের শিকার ছিল, অথচ তারাই কিন্তু বিশ্বে অনেক বড় একটা মেধার পরিচয় দিয়ে গেছে। তো একদিকে খোদা তাদের হয়তো কোনো না কোনো ভাবে একটু ক্ষতি করে গেছে, কিন্তু অপরদিকে আমরা যদি তাদের এই মেধা বিকাশের সুযোগ দিই, দেখা যাবে তারা অনেক কিছু সমাজকে দিতে পারে, অনেক কিছু আবিষ্কার করতে পারে। অটিজম আক্রান্তদের সেবায় সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগকেও এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তার প্রতিবন্ধী বন্ধুদের। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। পরিবার, সমাজ ও রাষ্ট্র সবখানেই অটিস্টিক শিশুরা সামাজিক অবহেলার শিকার। বেশিরভাগ ক্ষেত্রে শিশুটি যে অটিস্টিক সেটাই চিহ্নিত হয় না দীর্ঘদিন। আইন থাকলেও সাধারণ স্কুলগুলোতে ভর্তি হতে পারে না এই শিশুরা। এ অবস্থায় বিশেষজ্ঞরা বলছেন, সঠিক পরিচর্যা, সমাজের সহানুভূতি ও সরকারের পৃষ্ঠপোষকতা পেলে জনসম্পদে পরিণত হতে পারে এই বিশেষ শিশুরা। তরিকুল ইসলাম সৌরভের রিপোর্ট। এদের কেউ নাচে পারদর্শী, কেউ আবার গান গায়, আঁকতেও পারে অনেকে। তবে এই প্রতিভা বিকাশের সুযোগ সবার ক্ষেত্রে ঘটে না। দেশে অটিস্টিক শিশুদের জন্য সরকারি বেসরকারি বেশ কিছু প্রতিষ্ঠান থাকলেও নেই কোনো সামাজিক সচেতনতা। ফলে অটিস্টিক শিশুদের পাশাপাশি নানা সমস্যায় পড়তে হয় তাদের পরিবারগুলোকে। বিশ্বে প্রায় 7 কোটি অটিস্টিক শিশু রয়েছে। সমাজসেবা অধিদপ্তরের হিসেব অনুযায়ী বাংলাদেশে সংখ্যা 41,000-এর কিছু বেশি। তবে বিশেষজ্ঞরা ধারণা করছেন এ সংখ্যা আরো বেশি। এদের অধিকাংশই থেকে যাচ্ছে শিক্ষণ প্রক্রিয়ার বাইরে। অনেকেরই শনাক্তকরণ হয় না, বা তাদের অন্য ধরনের শনাক্তকরণ হয়, যে বুদ্ধি প্রতিবন্ধী বা অন্য ডিসেবিলিটি। এই শনাক্তকরণটা এটা শিক্ষা প্রশিক্ষণের জন্য অনেক জরুরি, যার জন্য এই বিষয়ে মনে হয় যে
আমাদের সরকারি বেসরকারি সকলে মিলে আরেকটু জোর দিয়ে কাজ করা দরকার। আবার আইন থাকলেও অটিস্টিক শিশুরা সাধারণ স্কুলগুলোতে ভর্তি হতে পারছে না, ফলে তাদের বিকাশের ক্ষেত্র সংকুচিত হচ্ছে প্রতিনিয়ত। এখন কিন্তু আমাদের ইনক্লুসিভ এডুকেশন, যেখানে সব ধরনের শিশুরা একসঙ্গে পড়াশোনা করবে। হয়তো ওরা ওভাবে পড়াশোনা করতে পারবে না, কিছু পিছিয়ে থাকবে, কিন্তু তার জন্য কিন্তু সেই কার্যক্রম বিশেষ ব্যবস্থাপনা স্কুলকে দিতে হবে। এ ধরনের শিশুরা যখন স্কুলে থাকছে তখন নর্মাল শিশুরা কিন্তু জানছে এরাও আমাদের সমাজের অংশ, এদেরকে নিয়ে আমাকে চলতে হবে, এদেরকে কিভাবে হেল্প করা যায়, সাপোর্ট করা যায়। এই শিশুদের জন্য প্রয়োজন পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত প্রয়াস। আক্ষেপ কিংবা অবহেলা নয়, প্রয়োজন ভালোবাসা আর সহযোগিতা। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। দেশজুড়ে অটিজম সচেতনতা দিবস পালনের খবর থাকছে সংবাদের শেষ অংশে। নির্বাচনে অংশ নিয়েও মাঝপথ থেকে সরে আসার রাজনীতি থেকে বের হয়ে আসতে পারছে না বিএনপি। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন থেকে শুরু হওয়া এ ধারা পৌরসভা নির্বাচন পেরিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন পর্যন্ত বজায় রাখছে দলটি। এর কারণ হিসেবে সরকার ও নির্বাচন কমিশনকে দুষছেন বিএনপি নেতারা। তবে সুশীল সমাজ বলছে, নির্বাচনের মাঠে বিএনপির ভূমিকা সক্রিয় না থাকাই এর মূল কারণ। বিস্তারিত কমলদের রিপোর্টে। উত্তর চট্টগ্রামের 3টি উপজেলা 30টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের কয়েক ঘন্টার মধ্যেই একে একে বিএনপির প্রার্থীরা নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিতে থাকে। দুপুর 12টার মধ্যে বলা চলে বিএনপির প্রার্থীরা নির্বাচনী মাঠ ছেড়ে চলে যায়। শুধু নির্বাচনী মাঠ ছেড়ে চলে যাওয়া নয়, নির্বাচনের দিন কেন্দ্রগুলোতে এজেন্ট দেয়নি, এমনকি তেমনভাবে নির্বাচনী প্রচারণাও চালায়নি তারা। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে বিএনপির এই অবস্থান তা কিন্তু নয়। এটি শুরু হয়েছিল গত বছর 28 এপ্রিল অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনও। মাঝে একই পন্থা অবলম্বন করা হয়েছিল চট্টগ্রামের 10টি পৌরসভা নির্বাচনও। মাঠে থাকলে বোঝা যেত যে বিএনপি তার সামর্থ্য কতটুকু অর্জন করেছে এবং নির্বাচনে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে জনগণের সাথে সম্পৃক্ত হওয়া। বিএনপি কিন্তু সেই কাজটি করেনি এবং সেই কারণে আওয়ামী লীগ একচ্ছত্রভাবে বিজয়ী হয়েছে। সরকার এবং নির্বাচন কমিশনের নানামুখী ষড়যন্ত্রের কারণে বারবার নির্বাচন থেকে সরে আসতে হচ্ছে বলে দাবি করেন বিএনপির এই নেতা। বিএনপি মনে করেছিল একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে, সেখানে দেখা যাচ্ছে নির্বাচন নামে প্রহসন, নির্বাচন নামে 9টা 10টার মধ্যে ব্যালট বক্স পুড়িয়ে দেওয়া হচ্ছে। বিএনপি ফেরত আসছে না, বিএনপিকে নির্বাচন থেকে বাধ্য করা হচ্ছে ফেরতে আসার জন্য। নির্বাচনে অংশ নেওয়ার পর বিএনপির হঠাৎ করে মাঠ ছেড়ে চলে যাওয়াকে কোনোভাবেই মানতে পারছেন না সুশীল সমাজের প্রতিনিধিরা। এটিকে বিএনপির হঠকারী সিদ্ধান্ত এবং দেওয়ালিয়াত্মপনা বলেও মন্তব্য তাদের। তারা আসলো একবার আবার চলে যাচ্ছে কেন? এটা হচ্ছে তাদের দলীয় সিদ্ধান্তহীনতা, দোদুল্যমানতা কিংবা আমি দেওয়ালিত্ব যেটা বলেছি সেই বিষয়টাকেই আমি চিহ্নিত করব। বৃহত্তর চট্টগ্রামের হাতে গোনা কয়েকটি উপজেলা চেয়ারম্যানের পদ ছাড়া স্থানীয় সরকারের আর কোনো পদে বিএনপির নির্বাচিত জনপ্রতিনিধি নেই। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পাশাপাশি সবগুলো পৌরসভা এবং সর্বশেষ 30টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে 29টিতে জয় তুলে নিয়েছে আওয়ামী লীগ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ইউপি নির্বাচনে ভরাডুবির লজ্জা থেকে বাঁচতেই বিএনপি মাঝপথে নির্বাচন থেকে সরে যেতে চাইছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। সকালে রাজধানীর ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে মুজিবনগর দিবস উপলক্ষে প্রস্তুতি সভায় একথা বলেন তিনি। দেশে যখন 80% মানুষের আস্থা যখন সরকার প্রদীপ, এই কারণেই দেখা গেছে যে বিএনপি প্রথম 2 ধাপের ইউনিয়ন নির্বাচনে তারা জনগণের কাছে যেতে ব্যর্থ হয়েছেন এবং তাদের এই চরম ভরাডুবির কারণে লজ্জার হাত থেকে বাঁচার জন্যই তারা এখন নির্বাচন থেকে বেরিয়ে আসার চিন্তা ভাবনায় আসেন। কোন একটি রাজনৈতিক দলের ব্যর্থতার জন্য তারা যদি নির্বাচনে অংশ নেওয়া থেকে বিরত থাকে, সেই ক্ষেত্রে তো আর অন্য কারো কিছু বলার থাকে না। মাদারীপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় গুলিবিদ্ধ একজন চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। গুলিবিদ্ধ আরও 6 জনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক। পুলিশ জানায়, গতকাল সদর উপজেলার কুনিয়া ইউনিয়নে 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে 7 জন গুলিবিদ্ধ হন। তাৎক্ষণিকভাবে তাদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে 6 জনকে ঢাকা মেডিকেল এবং 1 জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তাদের একজন সকালে চিকিৎসাধীন অবস্থায় আজ ঢাকা মেডিকেলে মারা যান।
এদিকে যশোরের নওয়াপাড়ায় 28 মার্চ নির্বাচন পূর্ব সহিংসতা একজন গুলিবিদ্ধ হন। ভোরে তিনি ঢাকা মেডিকেলে মারা যান। মিয়াবাড়ির মোড়ে আসার পথে ওখানে একটা বোম ব্লাস্ট হয়, হওয়ার পরে ওর ছাড়া লাগে। ওইভাবে আমরা যশোর জানা আইসিইউতে নিয়ে গেছিলাম, নেওয়ার পর ওখান থেকে রিফার করে ঢাকা এখানে মেডিকেলে দেয়। কালকে মোটামুটি কথা বলছিল, আজকে ভোর 4:30টায় সে মৃত্যুবরণ করে। কোনোভাবেই হাজারীবাগে কাঁচা চামড়া ঢুকতে দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এছাড়া ব্যাংক ঋণের বিষয়ে ট্যানারি মালিকদের দাবির বিষয়ে শিল্প মন্ত্রণালয় কিছু ভাবছে না বলেও জানান তিনি। দুপুরে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন মন্ত্রী। তারা দীর্ঘদিন ধরে ব্যবসা করছে, তারা কিভাবে লোন নেয়, কিভাবে পরিশোধ করে, এটা তাদের এবং ব্যাংকের ব্যাপার। আমি অলরেডি নির্দেশ দিছি হাজারীবাগে কাঁচা চামড়ার প্রবেশ করবে না। যে কাঁচা চামড়া মূলত বায়ু দূষণ করে এবং পরিবেশ নষ্ট করে, নদীর পানি নষ্ট করে, সেই কাঁচা চামড়া ইমিডিয়েটলি ওখান থেকে রিমুভ করতে হবে। এবং এইটা না করলে পর তারা যে ধিমাতে তারা কাজ করে, এটা বন্ধ হবে না। তাদের এখন বেশি উদ্যোগ নিয়ে কাজ করে আগাতে হবে, যাতে করে আমাদের প্রজেক্ট সফল হয়। রাজধানীর হাজারীবাগ থেকে ট্যানারি স্থানান্তরের বারবার আলটিমেটাম দেওয়া হলেও সাভারের হেমায়েতপুরে কয়েক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিইটিপি নির্মাণের কাজ। এছাড়া দু একটি কারখানা বিদ্যুৎ সংযোগ পেলেও কোনো কারখানাই পায়নি পানি ও গ্যাস সংযোগ। এ অবস্থায় সরকারের কড়া নির্দেশে কাঁচা চামড়া নিয়ে এসে তা নষ্ট হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষ। সাভারের হেমায়েতপুর চামড়া শিল্পনগরী ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান সবুজ। ক্যামেরায় ছিলেন সাইদুল ইসলাম। চলতি বছরের শুরু থেকে বেশ জোরে সোরেই চলছে সাভারের চামড়া শিল্প নগরীতে কারখানা সহ অবকাঠামো নির্মাণ কাজ। 2003 সালে প্রায় 200 একর জমিতে 155টি শিল্প ইউনিট স্থাপনের কাজ শুরুর 13 বছর পর চামড়া প্রক্রিয়াজাত করার পর্যায়ে এসেছে মাত্র 8 থেকে 10টি ইউনিট। এর মধ্যে একটিতে বিদ্যুৎ সংযোগ দেয়া হলেও কোনো কারখানাই পায়নি পানি ও গ্যাস সংযোগ। সম্পূর্ণ হয়নি কারখানা থেকে সিইটিপিতে বর্জ্য অপসারণের ব্যবস্থাও। এই অবস্থায় বিপাকে পড়েছেন কাঁচা চামড়া নিয়ে আসা কারখানা মালিকরা। প্রথমে দরকার পানি, আর পানি থেকে যখন আমরা চামড়ার প্রসেস করার পরে মেশিনিং করার পর যে বর্জ্য বাড়ে হবে, সেই বর্জ্য যে সিটিপি নিয়ে যাবে, সেই সিটিপির কানেকশন আমাদের এখানে নাই। যেটা আমরা এখন প্রবলেম ফেস করতেছি যে আমরা চামড়া এনে ফেলাইছি, কিন্তু আমরা প্রসেসে যাইতে পারতেছি না বিসিকে লজিস্টিক সাপোর্টের গ্যাপের কারণে। সব মিলে আমি মনে করি গভর্নমেন্টের এদিকে সুদৃষ্টি দেওয়া উচিত। তাদের পেশার এবং তাদের কাজের জন্য যে সুবিধাগুলো, এই প্রত্যেকটা জিনিস যেন একটা সমন্বয়ে একটা ভালো একটা ডিসিশনে সবাই আসতে পারে। এদিকে হাজারীবাগে কাঁচা চামড়া প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হলেও বর্তমানে বন্ধ রয়েছে সাভারের পরিকল্পিত চামড়া শিল্প নগরীতে সিইটিপির নির্মাণ কাজ। কাজ বন্ধের কারণ জানাতে নারাজ সংশ্লিষ্টরা। অনেক ঝামেলার মধ্যে আছে, আমরা কোনো কথা আমি বলতে পারতেছি না। দেখতেছি না কাজ বন্ধ করে বসে রয়েছি, এত বড় বিশাল কাজ বন্ধ করে বসে রয়েছে। ঠিক আছে, আপনি বললাম না যে জাকির সাহেবের তো যারা কাজটা আবার কন্ট্রাক্ট নিচ্ছে, এটি সব তাদের লেবার লোকজন, তারা চলে গেছে। শুনতেছে কাজ সামনের সপ্তাহে ভিতরে কাজ চালু হবে। ট্যানারি স্থানান্তরে সরকার বারবার সময়সীমা বেঁধে দিলেও প্রায় 1 মাস ধরে বন্ধ রয়েছে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিইটিপির নির্মাণ কাজ। এই অবস্থায় কারখানা মালিকরা তাদের কার্যক্রম চালু করলে কোনোভাবেই ঠেকানো যাবে না পরিবেশ দূষণ। তাই পরিকল্পিত এই চামড়া শিল্পনগরী চালু করতে দরকার সব ধরনের অবকাঠামো নির্মাণ কাজের অগ্রগতি বিবেচনায় সমন্বিত একটি সিদ্ধান্ত, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। সাভারের হেমায়েতপুর চামড়া শিল্পনগরী থেকে কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময় আরো থাকছে। টাঙ্গাইলে চলন্ত বাসে পোশাক শ্রমিক ধর্ষণের অভিযোগ, 9 জনকে আসামি করে মামলা দায়ের, গ্রেফতার 3। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক দাবি স্বরাষ্ট্রমন্ত্রী। শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার মতো মহৎ কাজটি যারা করছেন তাদের জীবনের সমাপ্তি ঘটছে নিদারুণ কষ্টে। বেসরকারি প্রতিষ্ঠানের অনেক শিক্ষকই অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের টাকা না পেয়ে চিকিৎসার অভাবে রয়েছেন মৃত্যুশয্যায়। কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব জানান, শিক্ষক কল্যাণ ট্রাস্টের ফান্ডে 500 কোটি টাকা ঘাটতি থাকায় অবসরের পর শিক্ষকদের ভাতা দিতে বিলম্ব হচ্ছে। বেশ কয়েক বছর ধরে চলমান এই সমস্যা সমাধানে সরকারের কাছে অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। বিস্তারিত সাদিকুর রহমানের রিপোর্টে। বেসরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নুরুল হুদা, বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে।
অবসর গ্রহণের 4 বছর পরও পাননি চাকরিকালীন বেতন থেকে শিক্ষক কল্যাণ ট্রাস্টে জমানো টাকা। ব্লাড ক্যান্সারে আক্রান্ত এই মানুষটি হারিয়ে ফেলেছেন বাকশক্তিও। প্রায় 4 বছর শেষে, এখন 5 বছর চলে। এখানে তো অনেক খরচ টরচ আছে, তাছাড়া আমাদের ফ্যামিলির অবস্থাতে তো ভালো না। এই টাকাটা পাইলে আমাদের এই ওনার রোগের ট্রিটমেন্টটাও হইতো আর কি। রাজধানীর পলাশীতে বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর সামনে দেখা মিলল অবসরপ্রাপ্ত কয়েকজন শিক্ষকের। অবসর গ্রহণের পর কয়েক বছর চলে গেলেও তারা পাননি পাওনা টাকা। তাড়াহুড়া করে 80 কিলো কাজ হবে, কি ব্যাপার সেটা তো বলতে পারবো না। ওনারা বলেন অর্থ সংকটে এই বৃদ্ধ বয়সে নাই চাকরি, ঘরের ছানি দিও নাই ব্যবস্থা, ওষুধ খাও নাই ব্যবস্থা। এখন আমরা না খেয়ে মরতে হবে। কিছু লবিং টবিং এ হচ্ছে অনেক নেতা ধরে বা কিছু টাকা পয়সা খরচ করে, তা আমি আমার বাবারটা চাচ্ছি না যে ওইভাবে কোনোভাবে আসে। সরকারি তথ্য সূত্রে জানা যায়, প্রতি মাসে কল্যাণ ট্রাস্টে 8 কোটি টাকা জমা হলেও প্রতি মাসে অবসরকালীন ভাতা দেওয়ার জন্য প্রয়োজন 20 কোটি টাকা। নতুন পে স্কেল বাস্তবায়িত হলে এই সংকট আরও বাড়বে বলে জানান কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব। আমরা প্রতি মাসে টাকা পাই 8.5 কোটি, লাগে আমাদের 20 কোটি, আর নতুন স্কুলে সেটা হয়ে যাবে 40 কোটি। এই যে গ্যাপটাই সংকটের কারণ। যে সরকার তার নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করতে পারে, সেই সরকার শিক্ষকদেরকে সামান্য টাকার জন্য পেনশন অবসর দিতে পারবে না, আমরা বিশ্বাস করতে চাই না। কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ডের অর্থ সংকট সমাধানে সরকারি বরাদ্দের পাশাপাশি শিক্ষকদের মাসিক জমা টাকার হার বৃদ্ধি করা প্রয়োজন বলে মনে করেন শিক্ষামন্ত্রী। চিঠি দিছি, তদবির করতেছি যেন অর্থ মন্ত্রণালয় একটা বড় অ্যামাউন্ট আমাদেরকে ঋণ হিসাবে হোক, থুক বরাদ্দ হিসাবে হোক, যেন আমরা এই টাকাটা খাটাইয়া ওই লাভটা, এবং শিক্ষকদেরকে আমরা বলবো যে আপনারাও একটা অংশ বাড়াইয়া দেন, যাতে ওই পরিমাণটা শেষে আপনি বেনিফিটটা পাইতে পারেন। অবসরকালীন ভাতার জন্য কল্যাণ ট্রাস্টের 30,000 এবং অবসর সুবিধা বোর্ডে 45,000 অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষকের আবেদন জমা পড়ে আছে। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। কুমিল্লায় সোহাগী জাহান তনুর মরদেহ পাবার স্থানটি পরিদর্শন করেছেন সিআইডির একটি বিশেষ দল। পরে জিজ্ঞাসাবাদের জন্য তনুর পরিবারের সদস্যদের কুমিল্লা সিআইডি কার্যালয়ে নিয়ে আসেন তারা। বেলা 12:30টার দিকে তনুর মরদেহ পাবার স্থান পরিদর্শন করে সিআইডির বিশেষ দলটি। এ সময় ঢাকা সিআইডির সিনিয়র এসপি আব্দুল কাহার আকন্দ সহ কুমিল্লা সিআইডির এসপি ডক্টর নাজমুল করিম খান উপস্থিত ছিলেন। পরে কুমিল্লা সেনানিবাস থেকে তনুর পরিবারের 5 সদস্যকে সিআইডি কার্যালয়ে নিয়ে আসেন তারা। কোনো কিছুই বাদ দিতে চাই না এবং সবগুলা দিক দেখে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে চাই। আজকে জিজ্ঞেস করছি, অনেক কিছু বাদ পড়ে গেল, কালকে আবার মনে হতে পারে আরেকটা জিনিস জিজ্ঞেস করা দরকার, কালকেও জিজ্ঞেস করতে পারি। এটা কন্টিনিউয়াস প্রসেস। এদিকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার বিচারের দাবিতে আজও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। কুমিল্লায় সকালে তনু হত্যার প্রতিবাদে নগরীর নজরুল এভিনিউ মডার্ন হাই স্কুল সড়কে মানববন্ধন করেন কয়েক হাজার শিক্ষার্থী। এ সময় তারা তনু হত্যার রহস্য এখনো উন্মোচিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে দোষীদের গ্রেফতার করে বিচারের দাবি জানান। সকালে ফেনী সরকারি কলেজের সামনে মানববন্ধন করেন কলেজের শিক্ষক শিক্ষার্থীরা। বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এই মানববন্ধনে অংশ নেন। এ সময় বক্তারা অবিলম্বে সোহাগী জাহান তনুর নির্মম হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। গোপালগঞ্জেও তনু হত্যার বিচারের দাবিতে আন্দোলন করেন শিক্ষার্থীরা। এত বিলম্ব করছে তারা খুনিকে ধরতে। কোথায় তনুর খুনি? আমরা তনু হত্যার বিচার চাই। ময়না তদন্তের নামে এতদিন ধরে যে নাটক চলতেছে, আমরা এই নাটক বুঝি না। আমরা তনু হত্যার বিচার চাই। আমাদের নিরাপত্তা কোথায়? আমাদের নিশ্চয়তা কে দিবে? আমরা তনু হত্যার বিচার চাই। পুরনো আইন দিয়ে তনু হত্যা মামলার তদন্ত কতটা ফলপ্রসূ হবে এ নিয়ে সংশয় প্রকাশ করেছেন প্রধান বিচারপতি এস.কে. সিনহা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান সাক্ষী সুরক্ষা আইন কার্যকর করার উপর জোর দেন। তনুর কথা বলছেন, কিন্তু তনুর হত্যাকাণ্ডে যদি কারো কোনো ধরনের জ্ঞান যদি থেকে থাকে, সে কোন সাহসে সাক্ষ্য দিতে আসবে যদি তাকে সুরক্ষা রাষ্ট্র দিতে না পারে? অতি প্রয়োজনীয়, অতি আবশ্যক একটি আইনের খসড়া, সেটি 4 বছর ধরে সেখানে পড়ে আছে। কুমিল্লাতে এটা অপরাধ হয়েছে। এটা একেবারে সাইন্টিফিক ওয়েতে, মডার্ন ইয়েতে এটা দিয়ে ক্রিমিনাল প্রসিডিওর কোড 1898 খ্রিস্টাব্দে এই দিয়ে আপনি ইনভেস্টিগেশন করে আপনি ট্রেস আউট করতে পারবেন না। এটাকে করতে হলে নতুন ডিজিটালাইজড ওয়েতে
নতুন পন্থায় তাকে ইনভেস্টিগেশন চিন্তা ভাবনা করতে হবে। এই যে সিস্টেম যেটা আছে, এই সিস্টেমটাকে টোটালি আমি মনে করি রিফর্ম করা দরকার। কেউ কিন্তু বিচার পাচ্ছে না, কিন্তু যে মামলা যায় আমি জানি যে সেকেন্ড থার্ড জেনারেশনে গিয়ে তার রেজাল্ট, আলটিমেট রেজাল্ট পাওয়া যাচ্ছে না। এটা কি বিচার? ইট ইজ সাম সর্ট অফ মোকারি আই ফিল। এবার টাঙ্গাইলে চলন্ত বাসে এক পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগ উঠেছে চালক ও তার 3 সহযোগীর বিরুদ্ধে। নির্যাতিতা গৃহবধূ বর্তমানে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গত রাতে অভিযুক্ত 3 জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। একই সাথে গ্রেফতারকৃত এই 3 জনকে টাঙ্গাইল জেলা শ্রমিক ইউনিয়নের সদস্য পদ থেকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটির নেতৃবৃন্দ। কাদির তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। খালার বাড়িতে বেড়ানো শেষে শুক্রবার সকালে বাসে চড়ে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয় এক নারী পোশাক শ্রমিক। স্বজনদের অভিযোগ, তাকে একা পেয়ে বাসটি টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কে নিয়ে যায় চালক। পরে হাত পা বেঁধে তাকে ধর্ষণ করে বাসটির চালক, হেলপার ও আরো 2 জন সহযোগী। এরপর মেয়েটিকে সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায় তারা। পরে নির্যাতিতাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। 4 জন, একজন গাড়ির ড্রাইভার সে চালাইতেছে, আর আরেকজন গাড়ির ড্রাইভার সেও আমার কাছে এসে 3 জন মিলাজিলা আমার ধর্ষণ করছে আর কি। করার পরে লাস্টে ময়মনসিংহ রোডে নিয়ে যাইয়া ওইখান থেকে আমারে রাস্তায় গাড়ির থেকে নামাই দিয়া পরে কয় তুমি যাও। রাস্তায় মারধর করে, মোবাইল টোবাইল ছিনতাই, মানে টাকা পয়সা যা আসার একটু কিছু গয়না টয়না আসার এগুলো ছিনতাই করে নিয়ে রাস্তায় ফালিয়ে দিয়ে থেকে গেছে। পরীক্ষার সাথে এবং সোয়াবের রিপোর্টের সাথে দুটোই মিলে গেছে যে সে যে কমপ্লেন করেছিল সেক্সুয়াল অ্যাসল্টে সেটার ফরে চলে আসছে। অভিযুক্তরা গ্রেফতার না হওয়ায় টাঙ্গাইলে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে বলে অভিযোগ নারী আন্দোলন কর্মীদের। তবে এ ঘটনায় এখন পর্যন্ত চালক ও হেলপার সহ 3 জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এটা অবশ্যই আমরা নারী সংগঠন থেকে আমরা এর বিচারের দাবিতে আমাদের আন্দোলন চলবেই। 3 জনকে ধরা হয়েছে, তদন্ত চলছে। তাদের আমাদের মামলার বাদীর জবানবন্দির প্রেক্ষিতে যে সকল বিবরণ দিয়েছেন সেগুলো এখন খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় 9 জনকে আসামি করে নির্যাতিতার স্বামী একটি মামলা দায়ের করেছেন। সময় সংবাদ, টাঙ্গাইল। অন্যদিকে লক্ষ্মীপুরে 2 কিশোরী বোনকে ধর্ষণের অভিযোগ উঠেছে। তবে এই ঘটনায় মামলা দায়েরের পরও এখন অভিযুক্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। ঘটনা ধামাচাপা দিতে স্থানীয় ইউপি সদস্য চাপ দিচ্ছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ। লক্ষ্মীপুর প্রতিনিধি মাহবুবুল ইসলাম ভূঁইয়ার পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। স্বজনদের অভিযোগ, গত 29 মার্চ রাতে মোবাইল ফোনে কল দিয়ে লক্ষ্মীপুরের কমলনগরের 2 বোনকে বাড়ির বাইরে ডেকে নেয় স্থানীয় যুবক খোকন। এ সময় তাদের জোর করে পাশের একটি পরিত্যক্ত বাড়িতে তুলে নিয়ে যায় খোকন, তার বন্ধু সিরাজ ও তাদের 4 সহযোগী। পরে 2 কিশোরীকে ধর্ষণের পর রাতভর আটকে রাখে বখাটেরা। পরদিন স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে স্বজনরা। ওনারে দুজন মুখ বান্ধি নিয়েছে, মুখ দিয়েছে, মুখ দিয়েছে মানে গরজ ছড়ি ধরছে, বলছে এখন টিকট দিলে কিন্তু এখন জলে করে ফালাই দিন। তখন আর সিরিয়াল বাইর করিলে জানার পরে বাজার তাম খবর আছে দুলের মেম্বারের বউরে দুলের মাদিরি দেখছি যে দুলের মেম্বার এটা কি বাসায় গে না এটা কি চাপা দিতে শারীরিক পরীক্ষা শেষে নির্যাতিতা 2 কিশোরীকে হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রাখা হয়েছে। শারীরিক কিছু জখমের আমরা চিহ্ন পাইছি আর কি। সেক্সুয়াল অ্যাসল্টের বিষয়টা যেহেতু খুব ইয়া বিষয়, তো এটা আমরা আরো কিছু পরীক্ষা নিরীক্ষা করতেছি আর কি, এবং স্যাম্পলও নিছি। এই ফাইনাল মতামতটা আমরা তখন দিব আর কি। এটা আরো 2-1 দিন সময় লাগবে। এ ঘটনায় শুক্রবার কমলনগর থানায় খোকন সহ 6 জনকে আসামি করে মামলা করেছে নির্যাতিতার পরিবার। উক্ত ঘটনায় জড়িত আসামিদেরকে ধরার জন্য পুলিশি অভিযান অব্যাহত আছে। যেহেতু ঘটনাটা এখনো তদন্তাধীন বিষয়, ইউপি মেম্বারের যদি এই ধরনের মোটিভ থাকে তাহলে অবশ্যই সে আইনের আওতায় আসবে। মামলা দায়েরের পর থেকেই খোকন ও সিরাজ সহ অভিযুক্তরা পলাতক রয়েছে। সময় সংবাদ, লক্ষ্মীপুর। এদিকে গত কদিনে দেশের বিভিন্ন স্থানের ধর্ষণের ঘটনা ঘটলেও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে রাজধানীর যাত্রাবাড়িতে কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। যেভাবে তদন্ত চলছে খুব শীঘ্রই
আমরা জানাতে পারবো কারা কারা ইনভলভ ছিল, কে ছিল এবং কিভাবে হত্যা হয়েছে। দুই একটি ধর্ষণ ঘটনা যে ঘটে নাই আপনারা যেটা বলছেন সেটা আমি অস্বীকার করব না। এটাকে উদাহরণ করে আপনি বলতে পারবেন না যে এটা মানে আইন শৃঙ্খলার অবনতি হয়ে গিয়েছে। আমি মনে করি এটা দুই একটা বিচ্ছিন্ন ঘটনা মাঝে মাঝেই ঘটে যাচ্ছে, সেটা অস্বীকার করব না, কিন্তু এগুলো সবই আমাদের নিয়ন্ত্রণে আছে। বাংলার সময় আরো থাকছে। কালবৈশাখীতে আম ও লিচুর অনেক গুটি ঝরে পড়ায় দুশ্চিন্তায় রাজশাহীর বাগান মালিকরা। ফল গবেষকরা বলছেন বৃষ্টি সহায়ক হবে। চট্টগ্রামে পপি আক্তার নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। দুপুরে নগরীর আকবর শাহ মাজারপাড়া এলাকায় এ হত্যাকাণ্ড হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে দিদারুল ও তার স্ত্রী পপি আক্তারের মধ্যে পারিবারিক কলহ চলছিল। এরই জেরে দুপুরে তাদের মধ্যে আবারও ঝগড়া হয়। এ সময় তাদের চিৎকার ও চেঁচামেচি শুনে প্রতিবেশীরা গিয়ে পপি আক্তারকে রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামী দিদারুল আলমকে আটক করেছে পুলিশ। চিৎকারের শব্দ শুনে দৌড়াই বাইরে ছিল, দেখি দরজা ভিতর থেকে লক করা। দরজা গোল ভাই, দরজা গোল, কিছু করিস না, কিছু করিস না। আমি আর করতে করতে না পারে টানাই দৌড় দিছি। যে তাদের নাকি পারিবারিক একটা কলহের জের ছিল, এর ধারাবাহিকতা হতে ঘটনাটি ঘটছে। প্রকৃতপক্ষে শুনতেছি স্বামী নাকি ওকে মেরে ফেলছে, এটা শুনতেছি। আমরা তদন্ত করতেছি, তদন্তের পর পরবর্তীতে সবকিছু জানা যাবে। ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ কৃষি ব্যাংকের বিল্লাল হোসেন নামের এক নিরাপত্তা কর্মীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। ব্যাংকের ম্যানেজার আমির হোসেন জানান, শুক্রবার রাত ৩টার দিকে জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে নিরাপত্তা কর্মী বিল্লাল হোসেনকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এ সময় তার চিৎকারে বাজারের নৈশ প্রহরী ও এলাকাবাসী এগিয়ে এলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে গুরুতর অবস্থায় বিল্লাল হোসেনকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে ডাকাতির উদ্দেশ্যে হামলা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। গাইবান্ধায় দেশের পোল্ট্রি শিল্প রক্ষায় মুরগির খাদ্য ও ওষুধের দাম কমানোর দাবিতে মানববন্ধন করেছে খামারিরা। সকালে শহরের ডিবি রোডে পোল্ট্রি খামার মালিক সমিতির আয়োজনে কর্মসূচি পালিত হয়। এতে জেলার সর্বস্তরের পোল্ট্রি খামারিরা অংশ নেন। এ সময় তারা বলেন, মুরগির বাচ্চা, খাবার ও ওষুধের মূল্য বেড়ে যাওয়ায় তাদের লোকসান গুনতে হচ্ছে। এভাবে চলতে থাকলে দেশের পোল্ট্রি শিল্প ধ্বংস হয়ে যাবে বলেও জানান তারা। তাই তারা অবিলম্বে এসব উপকরণের দাম কমানোর দাবি জানান। ঝিনাইদহে যাত্রীবাহী বাস উল্টে চালক সহ 2 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো অন্তত 25 জন। বিকেল 3:30টার দিকে কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ এলাকায় দুর্ঘটনা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, যশোরগামী রূপসা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি সুগার মিলের ফটকে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলে বাসের চালক হানেফ আলী ও হেলপার হাশেম আলীর মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাভারে পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের AERE স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষকে লাঞ্ছিতের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, সকালে আশুলিয়ার গণকবাড়ি পরমাণু শক্তি গবেষণা কেন্দ্রের এক কর্মকর্তা অধ্যক্ষ জালাল উদ্দিনকে লাঞ্ছিত করেন। এ ঘটনার প্রতিবাদে ক্লাস বর্জন করে শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসেন। এ সময় তারা নবীনগর চন্দ্রা মহাসড়কের বলিভদ্র এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে আধা ঘন্টা সড়ক অবরোধের পর আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সড়কটিকে এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে। প্রিন্সিপাল স্যারকে মাথায় আঘাত দিয়ে দাঁত দেয়, তখন ছাড় করে দেন। এই ঘটনার কোনো মীমাংসা না হওয়া পর্যন্ত কোনো পরীক্ষা এবং শিক্ষা কার্যক্রম চলবে না। পরীক্ষায় বাচ্চারা অংশগ্রহণের জন্য আসছিল, কিন্তু এই ঘটনা শোনার পরে আমরা এই কার্যক্রম সকল টিচারের পক্ষ থেকে স্থগিত করা হয়েছে। সুন্দরবনের রামপাল নিয়ে ইউনেস্কো মিশনের প্রতিবেদন অসম্পূর্ণ ও একপেশে হওয়ার আশঙ্কা করছে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি। সংগঠনটির অভিযোগ, ইচ্ছাকৃতভাবেই ইউনেস্কো প্রতিনিধি দলের সঙ্গে আন্দোলনকর্মী আর বিশেষজ্ঞদের দেখা করতে দেওয়া হয়নি। অবিলম্বে একটি নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের দাবি জানান তারা। সকালে রাজধানীর ডিআরইউ অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংগঠনটির নেতারা। আন্দোলনকর্মী ও বিশেষজ্ঞদের ইউনেস্কো মিশনের সাথে সাক্ষাতের সুযোগ প্রদান না করার ফলে এটি বোঝা সহজ
যে মিশন সদস্যবৃন্দ শুধু সরকারি বক্তব্য ব্যাখ্যা পেয়েই তাদের সফর সম্পন্ন করেছেন। ফলে এই মিশনের সম্ভাব্য প্রতিবেদনটি অসম্পূর্ণ ও একপেশে হলেও অবাক হওয়ার কোনো কারণ থাকবে না। যদি সরকারের যদি সত্যি তার দৃঢ় একটা যুক্তি থাকতো যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র, ওরিয়েন বিদ্যুৎ কেন্দ্র সুন্দরবনে কোনো ক্ষতি করবে না, যেটা সারাক্ষণ তারা বলছে, সেটাই যদি বৈজ্ঞানিকভাবে প্রমাণ করা তাদের পক্ষে সম্ভব হতো, তাহলে তো তাদের ভয় পাওয়ার কিছু নাই। তাহলে তো যে কোনো লোকের সাথে দেখা করলে ইউনেস্কো মিশন, তার জন্য কোনো অসুবিধা ছিল না। কালবৈশাখী ঝড়ে রাজশাহীতে আম ও লিচুর অনেক গুটি ঝরে পড়ায় কিছুটা দুশ্চিন্তায় পড়েছেন বাগান মালিকরা। আবহাওয়া আবারও দুর্যোগপূর্ণ না হলে এরপরও ভালো ফলনের আশা করছেন তারা। ফল গবেষকরা বলছেন, উভয় ফলের গুটি বাড়ার ক্ষেত্রে বৃষ্টি খুবই উপকারী। হাবিবুর রহমান পাপুর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। চলতি মৌসুমে গাছে গাছে মুকুলের সমারোহ দেখে বাম্পার ফলনের আশা করলেও বৈরী আবহাওয়ায় তা ভেস্তে যেতে বসেছে। সম্প্রতি রাজশাহীর উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড় সাথে ভারী বৃষ্টিতে ঝরে পড়েছে আমের গুটি। ঝড়ে প্রচুর পরিমাণ আম নষ্ট হয়ে যাওয়ায় দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন অনেক বাগান মালিক। এরপরও লাভের প্রত্যাশা আম ব্যবসায়ীদের। ঝড়ে যতগুলো আম পড়ে গেছে, জানি না সামনে কি হতে পারে বা কি হবে। যদি আর দুর্যোগ ঝড় না আসে তো ইনশাল্লাহ আশা করা যায় লাভ হবে। ঝড়ে কিছুটা ক্ষতি হয়েছে লিচুরও, তারপরও বাগানগুলোতে পর্যাপ্ত গুটি থাকায় বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের কবলে না পড়লে তারাও দেখছেন লাভের স্বপ্ন। পর্বতে যদি শিল পাথর হয় তাহলে ক্ষতি হবে, না হলে আমাদের লাভ হবে। খুব ভালো আছে লিচুর বাগানে, যেটা আছে সেটা আমরা ফলন পাবো আশা করছি। এদিকে ঝড়ে আংশিক ক্ষতি হলেও এই মৌসুমে বৃষ্টি আম ও লিচুর গুটি বাড়ার ক্ষেত্রে খুবই সহায়ক বলে জানালেন এই ফল গবেষক। ঝড়ের কারণে আম বা লিচু হয়তো কিছু ঝরে যেতে পারে, এটি স্বাভাবিক, কিন্তু বৃষ্টির কারণ বৃষ্টি যে হয়েছে এটি আম এবং লিচুর জন্য খুবই সহায়ক। জেলায় 16,583 হেক্টর জমিতে 2,15,500 মেট্রিক টন আম ও 395 হেক্টর জমিতে 2,570 মেট্রিক টন লিচুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। রংপুরে বিভিন্ন সড়ক, মহাসড়ক ও গুরুত্বপূর্ণ সেতু সংলগ্ন নদী ও খালবিল থেকে অবৈধভাবে বালু ও মাটি তোলার মহোৎসব চলছে। এলাকাবাসীর আপত্তির মুখেও প্রভাবশালী চক্র ভয়ভীতি দেখিয়ে 300 থেকে 400 ট্রাক মাটি তুলে নিয়ে যাচ্ছে প্রতিদিন। এতে একদিকে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে, আরেকদিকে হুমকির মুখে পড়ছে সড়ক, সেতু ও জনবসতি। শাকিল মাহমুদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মানিক সরকার। শুষ্ক এই মৌসুমে রংপুরের ঘাঘট নদীর হাজিরহাট ও জাফরগঞ্জ সহ বেশ কয়েকটি পয়েন্ট থেকে অবৈধভাবে মাটি ও বালু তোলার এক মহা উৎসবে মেতে উঠেছে বালুদস্যুরা। এতে করে নষ্ট হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য আর হুমকির মুখে পড়ছে জাফরগঞ্জ সেতু সহ আশপাশের এলাকা। স্থানীয়দের আপত্তির মুখেও বালুদস্যুরা তাদের পুলিশি হয়রানি সহ ভয়ভীতি দেখিয়ে প্রতিদিন অন্তত 3 থেকে 400 ট্রাক বালু বিক্রি করছে। রাস্তাঘাটে হাঁটতে পারি না, এক হাঁটু ধুলে বালু তুলতে তো ক্ষতি যায়, তো বাড়ি ঘরের উপর হাম্পার পরে চল। এখানে বালু তোলে প্রতিদিন 200-250 করে গাড়ি। এই কারণে ব্রিজের মোকা রাস্তা ভাঙ্গি, আর কয়েকদিন পর হয়তো ব্রিজও ভাঙ্গি যেতে পারে। এটা তো বললে কথা আমাদের রাখে না, এরা নিজে মনে করে সবকিছু করে। সরকার থেকে সরাসরি যদি কিছু করে তাহলে এদের কিছু একটা করতে পারবে। বালু উত্তোলনের সরকারি কোনো অনুমোদন না থাকার কথা স্বীকার করে নিয়ে বালুদস্যুদের দাবি, সরকারি খাস জমি নয়, নিজেদের ব্যক্তিগত জমি থেকেই বালু তুলছেন তারা। এটা তো মনে করেন যে নদী খুঁড়িয়ে সোজা করে চল, জমি এটা নিজস্ব জমি সম্পূর্ণ বৈধভাবে ক্রয় করে এলাকার সবার মতামত নিয়ে খনন করা হচ্ছে। প্রশাসনিক অনুমোদন নাই, কিন্তু প্রশাসনিক আপনার প্রতিষ্ঠানেই মালগুলো যাচ্ছে। জেলা প্রশাসন বলছে ইতোপূর্বে তাদের বিরুদ্ধে বেশ কয়েকবার ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের যে এসিল্যান্ড আছেন প্লাস আমাদের মোবাইল কোর্টের যিনি আজকে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট রয়েছেন বা পরবর্তীতে যিনি থাকবেন, আমরা এদেরকে বলে দেব যাতে ওই জায়গায় স্পেশালি তারা একটু টেক কেয়ার করে আপনার দেখাশোনা করে, যাতে কেউ যত মানে কারোর নাম করে বা চুরি করে বা অবৈধভাবে কোনোভাবে যাতে বালু উত্তোলন করতে না পারে, সেরকম আমরা এখনই নির্দেশনা দিয়ে দেব। মহানগরীর জাফরগঞ্জে 4টি, দমদমায় 3টি ও নিশবেতগঞ্জের 2টি পয়েন্ট সহ মোট 10টি পয়েন্ট থেকে প্রতিদিন তোলা হচ্ছে এই বালু। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। নওগাঁয় দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীদের এক মনোজ্ঞ সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকালে মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়ন পরিষদ চত্বরে দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে নওগাঁ, নাটোর, জয়দেবপুর ও বগুড়ার মোট 20 জন শিল্পী দেশীয় বাদ্যযন্ত্র ব্যবহার করে সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানে সহস্রাধিক নারী পুরুষ শিল্পীদের সঙ্গীত উপভোগ করেন। পরে প্রতিযোগী শিল্পীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সরকারের তথ্য ও যোগাযোগ বিভাগের উদ্যোগে রাজশাহীতে অনুষ্ঠিত হলো জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা 2016। সকালে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শুরুতে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় রাজশাহী বিভাগের 7 জেলার অর্ধশত স্কুলের 900 শিক্ষার্থী অংশ নেয়। লক্ষ্মীপুরের রায়পুরে আন্তঃস্কুল ও মাদ্রাসা বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে 18 মার্চ থেকে চলা এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। রায়পুর ক্লাবের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে রায়পুর মার্চেস্ট একাডেমি ও রানার আপ হয়েছে রায়পুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক কঙ্কন চাকমা। দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব অটিজম সচেতনতা দিবস। ফেনীতে সকালে শহরের শহীদ মিনার এলাকা থেকে একটি র্যালি বের করে জেলা প্রশাসন। র্যালি শেষে মিজান রোড এলাকার বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় অটিস্টিক শিশুদের সমাজের বোঝা মনে না করে স্নেহ মমতায় স্বাবলম্বী করে গড়ে তোলার আহ্বান জানান বক্তারা। এদিকে শেরপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবসে শিশু নির্যাতনের প্রতিবাদে র্যালি করেছে ন্যাশনাল চিলড্রেন্স টাস্ক ফোর্স। এছাড়া পঞ্চগড় ও দিনাজপুরে দিবসটি উপলক্ষে র্যালি বের করেছে জেলা প্রশাসন সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। অল্প সময়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে বরগুনার সোনাকাটা ইকো ট্যুরিজম। সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করলেও দীর্ঘদিন সংস্কারের অভাবে ভাঙা রাস্তা ও সেতু ভোগান্তির কারণ হয়েছে তাদের। প্রশাসন বলছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সহায়তায় শিগগিরই সমস্যাগুলোর সমাধান করা হবে। এস এম সিফাতের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন এম এ আজিম। সোনাকাটা ইকো ট্যুরিজম পর্যটন কেন্দ্রে দূর দূরান্ত থেকে শত শত পর্যটক ছুটে আসেন প্রতিদিন। বনের মধ্যে ছোট্ট রাস্তা ধরে সৌন্দর্য উপভোগ করতে করতে হারিয়ে যান গভীর অরণ্যে। কিছু দূর গেলেই রাস্তার পাশে বেষ্টনীর মধ্যে মায়াবী চিত্রা হরিণ, মেছোবাঘ, কুমির পর্যটকদের আনন্দ বাড়িয়ে তোলে আরও। আর কিছুক্ষণ পরপর দেখা মিলবে কাঠবিড়ালির লুকোচুরি খেলা। কিন্তু এসব সৌন্দর্য উপভোগ করতে বাধা হয়ে দাঁড়িয়েছে বনের মধ্যে ছোট খালের উপর নির্মিত ব্রিজগুলো। দীর্ঘদিন সংস্কার না করায় ব্রিজগুলোর কাঠের পাটাতন ভেঙে গেছে। এতে অনেকটা ঝুঁকি নিয়ে পর্যটকরা বনে চলাফেরা করেন। ব্রিজটা এত ঝুঁকিপূর্ণ যে সমুদ্রে পাড়ে যাওয়ার ইচ্ছা থাকলেও যাওয়াটা হয়নি। ব্রিজগুলো এইখানে ভাঙা, আসতে অনেক কষ্ট হয়েছে। যাতায়াতে এই রাস্তাটা অনেক ভাঙা, তারপর পুলগুলো অনেক ভাঙা, যে কোনো সময় পড়ে যাওয়ার দুর্ঘটনা আছে। ব্রিজগুলো এবং রাস্তাটা একটু ভালো করে করা উচিত আমার মনে করি। অবশ্য জেলার প্রশাসনের শীর্ষ এ কর্মকর্তা জানালেন, পর্যটকদের ভোগান্তি কমাতে সমস্যাগুলোর সমাধানে চেষ্টা চলছে। কর্তৃপক্ষের সাথে আমরা যোগাযোগ করব যাতে করে রাস্তাঘাট এবং অন্যান্য ব্রিজের যে সমস্যাগুলো আছে এটা যাতে সমাধান হয়। 2013 সালের 19 নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যটন কেন্দ্রটির উদ্বোধন করেন। এখান থেকে সমুদ্র সৈকত, ম্যানগ্রোভ বন ও বিভিন্ন বন্য প্রাণী দেখার সুযোগ রয়েছে পর্যটকদের। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অটিজম আক্রান্তরাও সমাজকে অনেক কিছু দিতে পারে বললেন প্রধানমন্ত্রী। অভিভাবকহীন প্রতিবন্ধীদের সব ধরনের দায়িত্ব নেয়ার ঘোষণা। চট্টগ্রাম অঞ্চলে ইউপি নির্বাচনের মাঝপথ থেকে সরে দাঁড়ানোর জন্য সরকার ও কমিশনকে দুষছে বিএনপি। ভরাডুবির লজ্জা থেকে বাঁচতেই দলটির অবস্থান, মন্তব্য আওয়ামী লীগের। তনুর মরদেহ উদ্ধারের ঘটনাস্থল পরিদর্শন সিআইডির। হত্যার বিচার দাবিতে বিক্ষোভ অব্যাহত। পুরনো আইন দিয়ে এসব হত্যা মামলার তদন্ত নিয়ে সংশয় প্রকাশ প্রধান বিচারপতির। হাজারীবাগে কাঁচা চামড়া ঢুকতে দেওয়া হবে না জানালেন শিল্পমন্ত্রী। সাভারে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার নির্মাণ কাজ বন্ধ থাকায় কাঁচা চামড়া নষ্ট হওয়ার আশঙ্কা। এবং ফান্ডে ঘাটতি থাকায় পেনশনের টাকা পাচ্ছেন না বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। নিদারুণ কষ্টে কাটাচ্ছেন অবসর। টাকাটা পাইলে আমাদের এই ওনার রোগের ট্রিটমেন্টটা হইতো আর কি। এই বৃদ্ধ বয়সে নাই চাকরি, ওষুধ নাই ব্যবস্থা, এখন আমরা না খেয়ে মরতে হবে।
এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।